প্রিয় দর্শক, আজকে আমরা জানব ইন্দোনেশিয়া সম্পর্কে। সাথে আছি আমি মিতা মাহমুদ। প্রকৃতি কখনো অপার্থিব সুন্দর, কখনো বা নিরেট ভয়ঙ্কর। প্রকৃতির সৌন্দর্য বুকে ধারণ করে রেখেছে যে দেশ, এ দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাকৃতিক দ্বীপরাষ্ট্র এটি। বিয়ের সাথে নিয়ে দুনিয়া জুড়ে নানা ধরনের আচার আচরণ বা উৎসব অনুষ্ঠান দেখা যায়। সেই সাথে বিয়ের দিনে বর কনের পালিয়ে যাওয়ার ঘটনা কিংবা অপহরণের মতো কাহিনীগুলো অতি সাধারণ ব্যাপার, যা অহরহ শোনা যায়। তবে এসব ঘটনার পেছনে অনেক কাহিনী থাকে। কিছু কিছু ঘটনার সাথে রয়েছে অনেক পুরনো ইতিহাস। এমন একটি প্রচলিত প্রথা হচ্ছে বিয়ের পাত্রী অপহরণ প্রথা। জেনে অবাক হবেন, পৃথিবীর প্রায় 25টিরও বেশি দেশে বিয়ের জন্য পাত্রী অপহরণ করাটাই এক ধরনের রীতি হিসেবে পালিত হতো। এমনকি কিছু কিছু দেশে এটিকে উৎসবের মতো করেই পালন করা হয়। এমনই একটি অদ্ভুত দেশের ইতিহাস জানাতে চলেছি আপনাদের। প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে বিমোহিত করে, অন্যদিকে লাগাতার প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিধস কিংবা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক তাণ্ডব মানুষকে স্তব্ধ করে দেয়। আজকের পর্বে আমি এই দ্বীপরাষ্ট্রটি নিয়ে যাবতীয় তথ্যগুলো আপনাদেরকে জানাবো। বাংলাদেশ থেকে 7000 কিলোমিটার দূরে অবস্থিত ইন্দোনেশিয়া। দেশটি ছোট বড় 17,000 দ্বীপের সমন্বয়ে গঠিত। আয়তনের দিক থেকে বাংলাদেশের চেয়ে 13 গুণ বড়। তবে জনসংখ্যা বাংলাদেশের চেয়ে মাত্র 10 কোটির বেশি। জনসংখ্যার দিক থেকে বিশ্বের 4র্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া। সেই সাথে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এটি। ইন্দোনেশিয়ার ইতিহাস নিয়ে বলতে গেলে আমাদের কিন্তু অনেক পেছনে ফিরে যেতে হবে। তার কারণ পৃথিবীর অন্যতম প্রথম সভ্যতা একটি হচ্ছে ইন্দোনেশিয়া। প্রায় 15 লাখ বছর আগে জাভামানদের উপস্থিতি ছিল এই ইন্দোনেশিয়ায়। তবে আধুনিক সভ্যতা শুরু হয় এখানে 2000 বছর আগে। ইন্দোনেশিয়া আধুনিক সভ্যতার সূচনা হয়। এ সময় তাইওয়ান থেকে কিছু মানুষ অঞ্চলটিতে আসেন এবং এখানকার আদিবাসীদের সাথে মিশে যান। পরবর্তী 100 বছরের নতুন একটি সভ্যতার জন্ম হয়। এই অঞ্চলটিতে 7ম শতাব্দীতে প্রসার ঘটে হিন্দু আর বৌদ্ধ ধর্মের। এখানে মুসলিমদের আগমন হয় 13 শতকের পরবর্তী 300 বছর। এই অঞ্চলটির প্রধান ধর্ম হয়ে ওঠে ইসলাম। ইন্দোনেশিয়া কিন্তু দীর্ঘদিন ডাচদের নিয়ন্ত্রণে ছিল। 602 সালে এখানে অরুণদার শাসনের শুরু হয়। এরপর 300 বছর এই শাসন অব্যাহত থাকে। এর মাঝে কিছু সময় ইন্দোনেশিয়ার কিছু অঞ্চল পর্তুগিজ আর জাপানিরাও শাসন করে। 1949 সালে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে নেদারল্যান্ডসের শাসনের অবসান হয়। 1950 সালে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র জাতিসংঘের 60তম সদস্য হিসেবে যোগদান করে। দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সুকর্ণ। তবে সংবিধানের পরিবর্তন এনে পরবর্তী 10 বছরে দেশটিতে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা গড়ে তোলেন তিনি। এরপর 1965 সালে শুরু হয় গৃহযুদ্ধ। এতে প্রায় 4 লাখ মানুষের মৃত্যু হয়। গৃহবন্দী হয়ে পড়েন সুকর্ণ এবং 1967 সালের ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণ চলে যায় জেনারেল সুহার্তোর কাছে। পরবর্তী 31 বছরে অঞ্চলটির শাসনকর্তা ছিলেন তিনি। 1978 সালে পতন হয় তারও। ইন্দোনেশিয়ার সংস্কৃতি নিয়ে কিছু তথ্য জেনে নেই। নানা জাতীয় ভাষার মিশ্র সংস্কৃতি রয়েছে দেশটিতে। বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা এর সাথে যোগ হয়েছেন ডাচ, পর্তুগিজ আর মুসলিম ঐতিহ্য। এর প্রভাব পড়েছে ইন্দোনেশিয়ার মানুষের জীবনযাত্রায়। ইন্দোনেশিয়ার রীতিনীতি, খাবার, পোশাক নিয়ে আরও বেশ কিছু তথ্য রয়েছে। আজ নানা প্রযুক্তি জীবনযাত্রায় অভ্যস্ত আধুনিকতা ও ঐতিহ্যের একমাত্র গোলকধাঁধা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সরকারি ভাষা জাহাজা, যা মালয় ভাষার এক পরিবর্তিত রূপ। তবে দেশটির বেশিরভাগ মানুষ কথা বলে জাভানিজ ভাষায়। দেশটিতে প্রচলিত আছে 742টি ভাষা, যার মধ্যে 737টি জীবিত।
তাই এক মিশ্র ভাষাভাষীর দেশ বলা চলে ইন্দোনেশিয়াকে। অঞ্চলটিকে আর এই ভাষার বৈচিত্র্যতা ইন্দোনেশিয়ার মানুষকে দিয়েছে পারস্পরিক সম্প্রীতি। ইন্দোনেশিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দেশটি প্রায় 87% বেশি মানুষ মুসলিম, যাদের সিংহভাগ সুন্নি গোত্রের অন্তর্ভুক্ত। নারীদের হিজাব পরিধান বাধ্যতামূলক না হলেও বেশিরভাগ নারীকেই হিজাব পরতে দেখা যায়। ইন্দোনেশিয়ায় সবাই পশ্চিমা পোশাকে অভ্যস্ত, তবে পাশাপাশি ধরে রেখেছে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক। বাটিকের কাপড় দেশটিতে সবচেয়ে বেশি জনপ্রিয়। নারীদের প্রধান ঐতিহ্যবাহী পোশাক, বিশেষ দিবসে এই পোশাকে সাজেন তারা। এছাড়াও ভেলভেট নামক এক ধরনের টুপিও এই অঞ্চলটিতে বেশ জনপ্রিয়। বাংলাদেশের মতো ইন্দোনেশিয়ার মানুষ ভাত খায়, সেই সাথে মাংস ও শাকসবজিও থাকে পাতে। তবে রান্নায় নারকেল, দুধ ও বিচিত্র হরেক রকম মশলার ব্যবহার দেখা যায়। এদের খাবারের স্বাদকে করেছে অনন্য। দেশটিতে পুরুষদের জন্য প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে বেড়েছে। পর্তুগিজদের হাত ধরে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটেছিল ইন্দোনেশিয়ায়। বর্তমানে ইন্দোনেশিয়ায় 11% ক্যাথলিক ও 3% মানুষ হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী। দীর্ঘদিন ভিনদেশি শাসনের অধীনে রইলেও দেশটির রয়েছে নিজস্ব রীতিনীতি। এখানকার বাসিন্দারা খুবই অতিথিপরায়ণ ও মিশুক। সেই সাথে হাস্যোজ্জ্বল ঘরে প্রবেশের সময় জুতা খুলে রাখা ভদ্রতা। ডান হাত খাবারের কাজে ব্যবহৃত হয়। তবে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কাউকে কিছু দেওয়ার সময় ডান হাতের উপর বাম হাত রাখতে দেখা যায় এখানকার মানুষদের। তাদের মতে মাথা শরীরের সবচেয়ে পবিত্র অংশ, তাই মাথায় হাত। এটাকে ভালো চোখে দেখা হয় না দেশটিতে। ইন্দোনেশিয়ার প্রত্যন্ত এক দ্বীপ সোমবার স্থানীয়দের মধ্যে চালু আছে বহু পুরনো এক প্রথা। সেখানে বিয়ে করার জন্য কনেকে অপহরণ করে আনা হয়। কিন্তু সম্প্রতি একটি মেয়েকে অপহরণের ভিডিও ভাইরাল হওয়ার পর ইন্দোনেশিয়ায় এই প্রাচীন প্রথাটি নিয়ে তীব্র বিতর্ক সমালোচনা শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এই বিতর্কিত প্রথা বিলোপ করা হবে ঘোষণা দিয়েছেন। দেশটিতে যারা ভ্রমণ করতে চান তাদের জন্য আরও কিছু তথ্য আপনাদের জানাবো। ইন্দোনেশিয়ার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে যদি আলোচনা করতে চাই, তাহলে প্রথমেই আসি দেশটির প্রেসিডেন্ট বিষয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট শাসিত দেশ। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থাকায় এখানে প্রেসিডেন্টের হাতেই রাষ্ট্রের সব ক্ষমতা থাকে। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জেকো উইদোদো। 2009 সালে নির্বাচনের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। ইন্দোনেশিয়ার রয়েছে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যার প্রথম কক্ষের নাম হচ্ছে পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি। এর সদস্য সংখ্যা 575। যারা ছোটবেলা থেকে সাধারণ জ্ঞান বই দেখেছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়, তারা কিন্তু এবার হোঁচট খেতে পারেন, কারণ রাজধানী সরিয়ে নেওয়ার মতো নজির দেখিয়েছে এই দেশটি। দেশটির রাজধানী সম্প্রতি জায়গা থেকে সরিয়ে নুসান্তারায় হস্তান্তর করা হয়। দেশটির সবচেয়ে বড় শহর জাকার্তা, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনবহুল শহর এটি। দর্শক, এবার জানবো ইন্দোনেশিয়ার পর্যটন নিয়ে। পর্যটন এদেশের অন্যতম খাত। ইন্দোনেশিয়া আপনার ভ্রমণের তালিকা থাকতেই পারে। যারা কম খরচে চমৎকার একটি ট্রিপ দিতে চান তাদের অন্যতম ডেস্টিনেশন হতে পারে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ভ্রমণ খরচ কিন্তু মোটামুটি হাতের নাগালে। বাজেটের মধ্যেই এখানে আলিশান সব হোটেল, রিসোর্ট পেয়ে যাবেন। আপনি যদি ইতিহাস পছন্দ করেন তাহলে এখানে শত বছরের অনেক মন্দির রয়েছে। যারা অ্যাক্টিভিটিস পছন্দ করেন তারা এখানে পেয়ে যাবেন রিভার রাফটিং, স্কুবা ডাইভিং এর মতো অসংখ্য অ্যাক্টিভিটিস। 17,000 দ্বীপ দেশটিতে রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেখা, পাশাপাশি 57% নিবিড় অরণ্য ও দৈত্যপ্রতাপ পর্বতমালা। পর্যটকদের সব রকমের তেন্নার খোরাক যোগায়। ইন্দোনেশিয়ার তাপমাত্রা সহনীয় থাকায় জুলাই-আগস্ট দেশটিতে ভ্রমণের জন্য উপযুক্ত সময়।
জাকার্তা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত বালি সমুদ্র তটকে বলা হয় লাস্ট প্যারাডাইস অফ আর্থ। সেই কারণেই ইন্দোনেশিয়ায় যারা ভ্রমণে যান তাদের প্রথম পছন্দ পিয়ালি। অন্যতম পর্যটন কেন্দ্রের নাম উলুয়া তুরজা সার্ফিং এর জন্য বিখ্যাত। বিশ্বের সবচেয়ে সুন্দর কিছু প্রাকৃতিক আকর্ষণের দেখা মিলবে ইন্দোনেশিয়ায়। বালির সবুজ ধানক্ষেত থেকে শুরু করে রাজা আমপাটের নীলাভ জল ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য শ্বাসরুদ্ধকর। এরকম অন্যতম কয়েকটি আকর্ষণ হচ্ছে মাউন্ট ব্রোমো, কমোডো দ্বীপপুঞ্জ এবং বান্দা দ্বীপপুঞ্জ। এছাড়াও এখানে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 70 কিলোমিটার উপরে অবস্থিত পুরনো মন্দির, যা প্রাচীন স্থাপত্য কলার অনন্য নিদর্শন। এছাড়াও কেনাকাটার জন্য বিখ্যাত কিউট সৈকত, পশুপতি মার্কেট, এখান থেকে কিনতে পারেন বুটিকের কাপড়। ঐতিহ্যবাহী বালিশ কারুশিল্প চিত্রকর্ম। এছাড়াও বালিতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত, রয়েছে রোমাঞ্চকর পরিবেশ। এছাড়াও ঘুরে আসতে পারেন ঘিরে দ্বীপ থেকে স্ফটিক ফিরোজা রঙের পানি, সাদা বালির সৈকত ও স্বাস্থ্যকর খাবারের রেস্তোরাঁ। সৈকতগুলির মধ্যে আছে করিমুন যাওয়া, চোগিউ দ্বীপপুঞ্জ, বান্দা দ্বীপপুঞ্জের সৈকতগুলি। সমুদ্রের তীরে সার্ফিং এবং অনেক জায়গায় ডাইভিং এর ব্যবস্থাও আছে। আরও আছে বিস্তীর্ণ প্রবল দ্বীপ আর হরেক রকম প্রজাতির প্রশান্ত ও ভারত মহাসাগরীয় উদ্ভিদ ও প্রাণী। কি নেই এখানে? সেই সাথে রয়েছে মাসাজ পার্লার। সমুদ্র থেকে সরে এসে যদি মনোযোগ নিরাপদ স্থানে, তাহলে আপনাদের যেতে হবে নাগিয়া কার্তা শহরে। এখানে 5 লাখ মানুষের বসবাস, অগণিত প্রাচীন মন্দির রয়েছে। পায়ে হেঁটে দেখতে পারেন চারুকলা থিয়েটার, আর দেখতে পাবেন জমে যাওয়া শক্ত লাভার বুকে গড়ে ওঠা গ্রাম, যা নাগরিক জীবনযাত্রায় এনে দেবে একটু প্রশান্তি। আগ্নেয়গিরি যখন উঠবে তখন ফেরানো যাবে না কিলিনিত হ্রদকেও। আগ্নেয়গিরি এই হ্রদ 3 অংশে বিভক্ত। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে 3টি হ্রদের রং কিন্তু ভিন্ন, লাল, নীল ও সাদাময় বিচিত্রে ঘেরা। এই হ্রদে একবার গেলে ভ্রমণ পিপাসুদের মন ভরাবে এক ঝলকে। আরও আছে তাবা হ্রদ, যার সাথে মিশে আছে 70,000 বছরের পুরনো আগ্নেয়গিরি উসু। দেশটিতে রয়েছে 1000 বছরের পুরনো পাহাড়। ইন্দোনেশিয়ারা আতিথেয়তা এবং তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও উদার অভ্যর্থনার জন্য বিখ্যাত। পর্যটকরা তাদের কাছ থেকে পরিবারের মতো আন্তরিকতা ও হাসিমুখ উপহার পান সব সময়। স্থানীয়রা সব সময় পর্যটকদের বেড়ানোর কাজে সহায়তা করতেও আগ্রহী। দর্শক, ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। চলুন দেখে আসি। প্রশান্ত সাগরে রিং অফ ফায়ার অবস্থান করার এখানে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে বেশ কয়েকটি। এ কারণে সুনামি, ভূমিকম্প, বন্যা সবসময় দেশটিতে লেগেই থাকে। প্রতি বছর প্রায় 2000 বিপর্যয় হয় এই দেশটিতে। 2018 সালের ভূমিকম্পতে প্রায় 5000 মানুষের মৃত্যু হয়েছিল এই দেশটিতে। মাউন্ট সেমুরুন অগ্নিপাতে মারা যায় অন্তত 300 জন। প্রাকৃতিক দুর্যোগে বেশি এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়া। প্রাকৃতিক সম্পদ রক্ষা ও দূষণ কমানোর কর্মসূচি নিয়ে ইন্দোনেশিয়ার টেকসই প্রচেষ্টায় অগ্রসর হচ্ছে। পরিবেশ বান্ধব ভ্রমণ ও থাকার জায়গার জন্য ইন্দোনেশিয়া একটি চমৎকার স্থান। ভ্রমণকারীরা এই উদ্যোগকে সহায়তা করতে পারেন। প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো দেশ নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো দেশ সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সে দেশের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।